সবাইকে আজকের এই চ্যাপ্টারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। চলো আজকে আমরা যে চ্যাপ্টারটি দেখছি সেটা ক্লাস 10 বা ক্লাস 11-12-এও এই চ্যাপ্টারটি কিন্তু থাকে। এই চ্যাপ্টারটি শুধুমাত্র স্কুলেই নয়, কলেজে এবং ইউনিভার্সিটিতেও এই চ্যাপ্টারটি রয়েছে। এই চ্যাপ্টার থেকে চাকরির পরীক্ষাতেও প্রচুর প্রশ্ন এসে থাকে, আর সাধারণ মানুষের তো এটা জানা খুবই দরকার। এই চ্যাপ্টারটি আর কোনো নয়, এই চ্যাপ্টারটি হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল এমন একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটিকে খুব ভালোভাবে না জানলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি এই চ্যাপ্টারটি হচ্ছে বায়ুমণ্ডল। দেখো, আমাদের এই যে বায়ুমণ্ডল রয়েছে, কাকে বলে বায়ুমণ্ডল? আমরা ছোট ছোট অনেকগুলো ইনফরমেশন নেব, আর এই ইনফরমেশন কোলাবোরেটিভ ভাবে আমাদের বায়ুমণ্ডলটাকে বুঝতে আর জানতে সাহায্য করবে। আমরা একে একে করে দেখি। দেখো, বায়ুমণ্ডল কাকে বলছে? এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পরে এই পৃথিবীর চারপাশে যে সমস্ত উপাদান দিয়ে, অর্থাৎ যে সমস্ত উপাদান দিয়ে পৃথিবীটা বেষ্টন করে রয়েছে, তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মোটামুটি এখান থেকে শুরু করে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রায় 10,000 কিলোমিটার অবধি বিস্তৃত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার অবধি কিন্তু উচ্চতা অবধি এটা বিস্তৃত রয়েছে। তাহলে বায়ু ভূপৃষ্ঠকে প্রায় 10,000 কিলোমিটার অবধি বেষ্টন করে রয়েছে। এই যে বায়ুর যে আস্তরণ, তাকে বলা হয় বায়ুমণ্ডল। মণ্ডল মানে স্থান, মণ্ডল মানে স্থান। আচ্ছা, তাহলে পরে এখানে যে রয়েছে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু বিভিন্ন জীব, এই বায়ুমণ্ডল কিন্তু জীবমণ্ডলকে আবরণ করে রয়েছে। ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি। নেক্সট, এখানে দেখে নাও। তাহলে এবারে আমরা দেখবো বায়ুমণ্ডল কাকে বলে জানতে পারলাম। এবারে দেখবো বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি কি কি, বায়ুমণ্ডলের মধ্যে কি কি আছে, কোন কোন গ্যাস আছে, তাই না? আমাদের জানতে হবে তো। তাহলে যদি আমাদের বায়ুমণ্ডল, অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয়, আর পৃথিবীর এখানটা যদি এটা বায়ুমণ্ডল হয়, তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যে কোন কোন গ্যাস রয়েছে সেটা আমাদের জানতে হবে। যেমন সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, 78.08%। তাহলে এতটা কি রয়েছে? নাইট্রোজেন। দেখো, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোর নাম তো আমরা জানি, কিন্তু নাইট্রোজেন কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে বায়ুতে, 78.08%। নাম্বারটা ভুলবে না কিন্তু। আচ্ছা, এবার চলে আসি আমি অক্সিজেন, 20.94%। 20.94%। তোমরা এটাও কিন্তু দেখতে পারো, এটাকে বলা হচ্ছে পাই চার্ট। এই পাই চার্টের মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন গ্যাসের পরিমাণ কতটা বেশি না কতটা কম। যেমন এটা হচ্ছে নাইট্রোজেন, নীল কালারটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ 20.94% হচ্ছে আছে অক্সিজেন। এবারে দেখো, রয়েছে কার্বন ডাই অক্সাইড 0.03%, এটা আছে কার্বন ডাই অক্সাইড। আর্গন রয়েছে 0.93%, আর অন্যান্যগুলো রয়েছে 0.02%। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন গ্যাস কোথায় রয়েছে? বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। তার মধ্যে রয়েছে নাইট্রোজেন সবথেকে বেশি, 78.08%, অক্সিজেন রয়েছে 20.94%, কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03%, আবার অন্যান্যগুলো রয়েছে। এবার একটা খুব মজাদার জিনিস দেখো, একটা জিনিস বুঝতে হবে, আমরা ইন জেনারেল কি বলি? নিঃশ্বাস নিচ্ছি আর প্রশ্বাস ছাড়ছি। আসলে সেটা নয়, কিন্তু আসল কথা হচ্ছে প্রশ্বাস নিচ্ছি, ইনহেলটাকে বলা হয় প্রশ্বাস, আর যেটা ছাড়ছি সেটাকে বলা হয় নিঃশ্বাস। ঠিক আছে, যেটাকে ছাড়ছি সেটাকে বলা হয় নিঃশ্বাস। আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা খুব দরকার। আমাদের কিন্তু অনেকে ভুল করি, আমরা বলি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। সত্যি কি তাই? না, আমরা অক্সিজেন শুধুমাত্র নিই না, কি নিই? বাতাসের থেকে বায়ু নিই। দেখো, আমরা তো ইনহেলেশনের সময়, অর্থাৎ প্রশ্বাসের সময় আমরা নাইট্রোজেনও নিই, অক্সিজেনও নিই, কার্বন ডাই অক্সাইড, আর্গন, যা কিছু আছে সবকিছু আমরা নিচ্ছি। তার মানে আমরা কি বলবো না, নেওয়ার সময় অর্থাৎ প্রশ্বাসের সময় আমরা কিন্তু বায়ু নিই, কারণ সেখানে কার্বন ডাই অক্সাইডও যায়, নাইট্রোজেনও যায়, অক্সিজেনও যায়। তাই একদম আমরা যে বলি অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, কথাটা কিন্তু একদম সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমরা নেওয়ার সময় সমস্ত বায়ুটাই নিই, যেখানে দূষিত বায়ু সেখানে দূষিত বায়ু ঢুকবে। ঠিক আছে, যদি আমরা বলি শুধু অক্সিজেন, তাহলে জিনিসটা ভুল হচ্ছে, তাই না? কারণ দিল্লিতে আজকে যা অবস্থা, তাহলে সেখানে যদি আমি বলি অক্সিজেন নিই, তাহলে তার কোনো গণ্ডগোলই নেই, তাই না? না, শুধু অক্সিজেন না, আমরা দূষিত বায়ু থেকে শুরু করে যা কিছু বায়ুমণ্ডলে আছে সবকিছু নিই। তাহলে আজকের থেকে তোমরা যখনই বলবে যে বায়ু নিই, এটাই হচ্ছে সঠিক কথা। শুধু অক্সিজেন নিই, এটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবারে শুধু বায়ুমণ্ডলের মধ্যে এগুলো গ্যাস রয়েছে ঠিকই, কিন্তু এর সাথে সাথে আরো কিছু ধূলিকণা রয়েছে। বাতাসে দেখতেই পাচ্ছ ধূলিকণা রয়েছে। যদি তোমরা বাইকে করে যাও বা কোনো একটা গাড়িতে করে যাও, দেখবে কাঁচের মধ্যে অনেকগুলো ধুলো লেগে আছে, বা মোবাইলটাকে যদি কিছুক্ষণ খোলা রেখে দাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেখবে অনেক ধুলো লেগে যায়। তাহলে সেগুলো কি? সেগুলোকে বলা হয় এরোসল। এরোসল, তাহলে বাতাসে ভাসমান যে ধূলিকণা তাকে বলা হয় কি? এরোসল। পরীক্ষা কিন্তু আসে, বারবার আসে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু বারবার আসে এটা, এরোসল। তাহলে বাতাসে থাকা যে ধূলিকণা তাকে বলা হয় এরোসল। নেক্সট চলে আসি, এই যে আকাশ কেন নীল দেখায়, এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে, কেন নীল দেখায়? দেখো, বাতাসে যে ভাসমান ধূলিকণা রয়েছে তার উপরে সূর্যের আলো বিচ্ছুরিত হয়, আর এই কারণে কি হয়? এই যে প্রসারিত হয়ে বর্ণময় তরঙ্গের সৃষ্টি করে, বিশেষ করে নীল আলোর আধিক্যের জন্য আকাশকে নীল দেখায়। ঠিক আছে, তাহলে আলোর বিচ্ছুরণ হয়, তার জন্যই কিন্তু আসলে আকাশটাকে নীল দেখা যায়। ঠিক আছে, তাহলে তোমরা জানলে এরোসল কাকে বলে, তোমরা জানলে বাতাসে কোন কোন গ্যাস রয়েছে, আর এটাও জানলে যে আমরা যখন ইনহেলেশন করি বা নিই, তখন সেটা কি বলা হয়? প্রশ্বাস, আর যেটাকে ছাড়ি তাকে কি বলা হয়? নিঃশ্বাস। এগুলো কিন্তু মনে রাখবে। আর যখন নিই তখন অক্সিজেন নিই না, তোমরা বড় হয়ে গেছো, তোমরা কি বলবে? বায়ু নিই। ঠিক আছে, নেক্সট এবারে চলে আসি। এবারে আমরা এটা জানবো রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস। দেখো, আমরা এবারে জানবো যে রাসায়নিক গঠন অনুসারে কতগুলো স্তরে ভাগ করা যায় বায়ুমণ্ডলকে। বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আরেকটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, বা বিষমমণ্ডল। একটাকে বলা হয় সমমণ্ডল, একটাকে বলা হয় বিষমমণ্ডল। এবারে চলে আসি, দেখো যে 0 থেকে 88 কিলোমিটার এইটুকু অংশকে বলা হয় হোমোস্ফিয়ার, আর 88 থেকে 10,000 কিলোমিটার যে অংশটা রয়েছে তাকে বলা হয় হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। আচ্ছা, কেন সমমণ্ডল বলা হয়, কেন বিষমমণ্ডল বলা হয়? সমমণ্ডল এই কারণে বলা হয় কারণ এখানে যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে তাদের অনুপাতটা সমান। এই স্তরে অর্থাৎ 0 থেকে 88 কিলোমিটার এই অংশে যে গ্যাসগুলো রয়েছে তাদের অনুপাত একই রকম। ঠিক আছে, কিন্তু এখানে
যে গ্যাসগুলো রয়েছে তাদের অনুপাতটা কিন্তু সমান নয়, তাই এই স্তরকে বলা হয় কি হেটেরোস্ফিয়ার, ঠিক আছে, বা বিষমমণ্ডল। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারলে। তাহলে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার, ঠিক আছে। চলো এবারে দেখি পরের স্তর। দেখো এখানটায় আমরা এই জায়গাটাকে বলছি হচ্ছে 0 কিলোমিটার, অর্থাৎ মানে ভূপৃষ্ঠের কথা বলছি। এই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে তোমরা তাহলে ধীরে ধীরে করে অনেকগুলো লেয়ার। এবারে দেখে নাও, একটা ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে করে এটা পৃথিবী, এই পৃথিবীর এখান থেকে আমি একটা দাগ টানলাম। এবারে এটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটাকে বলবে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে বলবে মেসোস্ফিয়ার, এটাকে বলবে আয়নোস্ফিয়ার, এটাকে বলবে তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এইভাবে এই মণ্ডলগুলো কিন্তু রয়েছে। এবারে দেখে নাও, আমাদের উষ্ণতার ভিত্তিতে যে আমাদের স্তরগুলো রয়েছে, এই স্তরগুলোকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি না, 6টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে দুটো স্তর রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার আর একটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার সেই অংশটাকে বলছে যেই অংশটা আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে লাগোয়া। যেমন এটা যদি একটা মানুষ হয়, তাহলে এই যেই স্তরের মধ্যে রয়েছে তাকে বলা হয় হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, কত কিলোমিটার অবধি উঁচু? তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উপর অবধি এটা রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? উষ্ণতা অনুযায়ী 6টি ভাগে ভাগ করছি। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। সব থেকে নিচের স্তরটাকে কি বলছে? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। এবার এই ট্রোপোস্ফিয়ার নিয়ে আলোচনা করছি। এই ট্রোপোস্ফিয়ার নিয়ে এই কারণেই আমরা আলোচনা করছি কারণ এই ট্রোপোস্ফিয়ার সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন চলে আসে। তাহলে এই স্ফিয়ার নিয়ে আমরা আলোচনা করছি। দেখে নাও, তাহলে এই যে স্ফিয়ারটা রয়েছে এটা কে বলা হয়? ট্রোপোস্ফিয়ার। আর এর আরেকটা নাম আছে ক্ষুদ্রমণ্ডল। কেন ক্ষুদ্রমণ্ডল? কারণ এখানে যত রকম ঝঞ্ঝা দেখতে পাওয়া যায়। যেমন মনে করো এখানে কি দেখতে পাওয়া যায়? আমাদের বিদ্যুৎ চমকাচ্ছে যে সেটা দেখতে পাই, এখানে ঝড় হয়, এখানে বায়ু প্রবাহ হয়, এখানে বৃষ্টিপাত হয়। এই সমস্ত কিছু প্রাকৃতিক যে গোলযোগগুলো সেগুলো কিন্তু এখানটায় হয়, ঠিক আছে। যার জন্য একে বলা হয় কি? ক্ষুদ্রমণ্ডল, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে ট্রোপোস্ফিয়ার এমন একটা অংশ যেখানে আমরা মেঘ দেখতে পাই, বজ্রপাত হয়, যেখানে বৃষ্টিপাত হয়, যেখানে বায়ু প্রবাহ হয়, ঠিক আছে। এই অঞ্চলটার মধ্যে সবসময় গোলযোগগুলো হতেই থাকে, সাইক্লোন হয়, সবকিছু হয়। তাহলে একে বলা হয় হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। মনে হয় যে সবসময় রেগে আছে, ঠিক আছে, ওই জন্য একে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এই যে ট্রোপোস্ফিয়ার আছে এখানটায় বলে দেওয়া হয়েছে, এই যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের দিকে এই জায়গায় দেখো একটা ছোট্ট দাগ আছে, খুব ভালোভাবে দেখো কিন্তু এটা, এই জায়গাটাকে, এখানে প্রায় 2 থেকে 3 কিলোমিটার জায়গা, এই জায়গাটাকে বলা হয় ট্রোপোপজ। এই জায়গাটাকে বলা হয় ট্রোপোপজ, দেখতে পাচ্ছ? এই জায়গাটাকে বলা হয় ট্রোপোপজ। তাই ট্রোপোস্ফিয়ারের উপরে একটা ছোট্ট স্তর রয়েছে, যেই স্তরটাকে বলা হয় ট্রোপোপজ, ঠিক আছে। আগে আমরা যে দেখলাম যে 6টা স্তর রয়েছে, এটা কিন্তু সেই স্তরটা নয়, এটা দুটো স্তর, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা ছোট্ট লেয়ার যাকে বলা হয় ট্রোপোপজ, ঠিক আছে। 2 থেকে 3 কিলোমিটার হয়। আর এই জায়গা দিয়েই কিন্তু যত রকম প্লেনগুলো ওড়ে। যেমন ধরো এখান থেকে যদি প্লেনটা ওড়ে ভূপৃষ্ঠ থেকে, তাহলে উড়ে গিয়ে কোথায় চলে যায় জানো? এই জায়গায় চলে যায়, তারপরে এই রাস্তা দিয়েও যেতে থাকে। কারণ কি এটাকে বলা হয়, এই রাস্তা দিয়ে যায় কেন? কারণ এখানে বায়ু প্রবাহ কম হয়, বা বায়ু প্রবাহ নেই বললেই চলে, শান্ত থাকে। ওর জন্যই দেখো ওরা ব্যবহার করেছে কি? পজ, ঠিক আছে। তাহলে ট্রোপোস্ফিয়ারের উপরে আর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে একটা ছোট্ট এরিয়া রয়েছে যেটা 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স, সেই জায়গাটিকে বলা হয় ট্রোপোপজ। এই জায়গাটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ এর মধ্য দিয়ে প্লেন যাতায়াত করে। এবারে যখন নামার হবে তখন কোথায় নামবে? এই রাস্তা দিয়ে আবার ল্যান্ডে সমভূমিতে ওরা নেমে আসবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ওরা এই দিক দিয়ে যায়। কেন যায়? কারণ এই দিক দিয়ে গেলে কি হয়, নিচে যে ঝড় বৃষ্টিপাত বজ্রপাত হচ্ছে সেটা তাহলে ইম্প্যাক্ট করে না। বুঝতে পারলে? কারণ মেঘের উপর দিয়ে যাচ্ছে তো, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে প্লেন উড়লো, তারপরে এই পজের মধ্য দিয়ে গেল, তারপরে আবার নেমে গেল, হয়ে গেল।
তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ট্রোপোপজ কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কোন স্তরের মধ্যে রয়েছে, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে রয়েছে। আচ্ছা চল এরপরে চলে আসি, এখানে এই ট্রোপোস্ফিয়ার নিয়ে আরেকটাও কথা বলতে হবে যে যতই উচ্চতা বাড়তে থাকে ততই উষ্ণতা কমতে থাকে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত কি হবে, উষ্ণতা কমে যাবে। যেমন দেখো ভূপৃষ্ঠে উষ্ণতা বেশি, যতই পাহাড়ের দিকে যাব ততই উষ্ণতা কমে যাবে। ওর জন্য দার্জিলিং যেহেতু ভূপৃষ্ঠ থেকে একটু উঁচুতে অবস্থিত সেহেতু উষ্ণতা কি ওখানে কম। তাহলে ট্রোপোস্ফিয়ারের মধ্যে কি দেখতে পাওয়া যায়, উচ্চতা অনুযায়ী উষ্ণতা কমে যায়। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা এরপরে চলে আসি, তাহলে আমরা দুটো স্তর সম্পর্কে জানলাম, একটা ট্রোপোস্ফিয়ার আর একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা এবারে আরেকটা স্ফিয়ার বা আরেকটা মন্ডলকে দেখে নিই, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, কারণ এখানে রয়েছে কি ওজোন স্তর। তাহলে এই স্ফিয়ারে কি রয়েছে, ওজোন স্তর রয়েছে। দেখো এখানে উচ্চতা যতই বাড়তে থাকবে ততই উষ্ণতা বাড়তে থাকবে। এখানে যেমন কি হয়েছে, যতই উচ্চতা উপরের দিকে যাচ্ছিল ততই কি হচ্ছিল, উষ্ণতা কমছিল, কিন্তু এখানে যতই উচ্চতা বাড়বে উষ্ণতা বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা স্তর রয়েছে প্রায় 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে, এই যে একটা জায়গা রয়েছে, এই যে 40 কিলোমিটার, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে রয়েছে একটা কি একটা অংশ, সেই অংশটাকে বলছে কি ওজোন স্তর। কোন স্তরে রয়েছে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই ওজোন স্তর সম্পর্কে তোমাদের একটু বলে নিই। এই ওজোনের নাম হচ্ছে O3। অক্সিজেনের একটা অণু এর সাথে অক্সিজেনের একটা পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে O3। ঠিক আছে, 2 + 1 3, তাহলে O3 কে বলা হয় কি ওজোন গ্যাস। ঠিক আছে, আচ্ছা এবারে এর জন্ম তো দেখে নিলে। এই ওজোন স্তর এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এই ওজোন গ্যাস দিয়ে যে সারা পৃথিবীটা বেষ্টিত হয়ে আছে, এই ওজোন গ্যাস আমাদের সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে আমাদের পৃথিবীকে বাঁচায়। ইউভিআর, আলট্রা ভায়োলেট রেডিয়েশন, এখান থেকে আমাদের বাঁচায়। আচ্ছা সূর্যের এই আলট্রাভায়োলেট রেডিয়েশন যদি পৃথিবীতে আসতো তাহলে পরে কি ক্ষতি হতো না, এই ইউভিআর যদি আমাদের পৃথিবীতে আসতো আর এই ওজোন লেয়ারটা না থাকতো তাহলে কি কি ক্ষতি হতো জানো, গাছের যদি হতো তাহলে গাছের পাতা হলুদ হয়ে যেত, যেটাকে আমরা ক্লোরোসিস বলি। তাহলে গাছের পাতা হলুদ হয়ে যেত, সবুজ থাকতো না, খসে পড়ে যেত, গাছের মধ্যে ফল হতো না, ফুল হতো না, গাছগুলো মরে যেত। গাছ যদি মরে যায় তাহলে পরে কি হবে, ফসল হবে না, আমরা খেতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমি প্রাণীদের কথা বলি, যদি মানুষের কথা বলি, তাহলে মানুষের স্কিনের উপরে পড়লে স্কিনে ক্যান্সার হতে পারে, চোখে লাগলে চোখে বর্ণান্ধতার সৃষ্টি হতে পারে, এরকম আরো হাজারো। যদি প্রাণীদের উপরে পড়ে প্রাণীদের রোগ আক্রমণ হবে। আচ্ছা যদি জলজ প্রাণীদের উপরে পড়ে তাহলে জলজ প্রাণীরা আক্রান্ত হবে বিভিন্ন রকম রোগে। তাহলে এই সমস্ত কিছু হতে পারে যদি ইউভিআর ডাইরেক্টলি উদ্ভিদের উপরে বা প্রাণীদের উপরে বা মানুষের উপরে পড়ে। তাহলে এর থেকে বাঁচাচ্ছে কে, ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসকে কি বলা হয়, O3। ঠিক আছে, আমরা ওজোন গ্যাসকে নিয়ে আরো বিস্তারিতভাবে পরবর্তীতে জানবো, খুব সংক্ষিপ্তভাবে একটু বলে দিলাম। কিন্তু তোমরা কি জানো যে ওজোন গ্যাস কিন্তু পৃথিবীতে ঢুকে যাচ্ছে, কারণ ছোট ছোট গর্ত রয়েছে যাকে আমরা বলি ওজোন গহ্বর। ঠিক আছে, পরবর্তীতে আমরা আরো ওজোন সম্পর্কে জানবো, এখন আপাতত এতটুকুই। তাহলে এই ওজোন স্তরটা কোথায় রয়েছে না, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, যার জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এবারে চলে আসি আরেকটা অংশে, সেটা হচ্ছে যে থার্ড লেয়ার, যাকে বলি আমরা মেসোস্ফিয়ার। ঠিক আছে, এই যে মেসোস্ফিয়ার রয়েছে সেটা দেখো যতই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবে, যখন মেসোস্ফিয়ার চলে আসবে, মেসোস্ফিয়ারে কি হবে, উচ্চতা অনুযায়ী উষ্ণতা আরো কমতে থাকে। ট্রোপোস্ফিয়ারে কি দেখলাম, উচ্চতা অনুযায়ী উষ্ণতা কমবে। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখলাম উচ্চতা অনুযায়ী উষ্ণতা বাড়বে। এখানে আবার যত উচ্চতা বাড়বে ততই উষ্ণতা কমবে। উষ্ণতা কমতে 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 কততে পৌঁছাবে, প্রায় -90°C পৌঁছে যাবে। ঠিক আছে, আর এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ মেসোস্ফিয়ার এতটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে সমস্ত উল্কা ছুটে আসে পৃথিবীর দিকে তারা
এই মণ্ডলে এসে অর্থাৎ মেসোস্ফিয়ারে এসে এত শীতলতায় ঠান্ডা হয়ে নিভে যায়। তাহলে বুঝতে পারলে যদি এই মণ্ডলটা না থাকতো তাহলে কি হতো, আমাদের এখানে উল্কাগুলো জ্বলন্ত অবস্থায় পৃথিবীর বুকে নেমে আসতো। তাহলে এই মণ্ডলটা আছে বলেই কিন্তু এখানে -90 ডিগ্রি টেম্পারেচারে সমস্ত উল্কাগুলো নিভে যায়। তাহলে এই হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এখানে উচ্চতা অনুযায়ী উষ্ণতা কমে যায় -90 ডিগ্রি, মনে থাকবে। চলো এবার চলে আসি থার্মোস্ফিয়ার। এখানে আবার উচ্চতা অনুযায়ী উষ্ণতা বাড়বে, আবার উচ্চতা অনুযায়ী উষ্ণতা বাড়বে, আবার উচ্চতা অনুযায়ী উষ্ণতা বাড়বে। এবারে কিন্তু উষ্ণতা বাড়তেই থাকবে। ঠিক আছে, চলো দেখি এক এক করে। এই যে স্ফিয়ারটা রয়েছে অর্থাৎ থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যাকে আমরা বলছি, সেটা দেখো বেতার তরঙ্গ প্রতিফলনের জন্য খুবই রেসপন্সিবল। এই তরঙ্গটা, এই স্ফিয়ারটা বা এই মণ্ডলটা আছে বলেই আমরা বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এখান থেকে, অর্থাৎ আমরা রেডিও শুনতে পাই। তাহলে এখানে গিয়ে বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। আচ্ছা, এখানে আমরা মেরু প্রভা বা অরোরা দেখতে পাই। ঠিক আছে, এখানেই অর্থাৎ আমরা মেরু অঞ্চলে গিয়ে যে মেরু প্রভা দেখতে পাই, আসলে এই লেয়ারেরই আমরা মেরু প্রভাগুলো দেখতে পাই। চলো এবারে এর তাপমাত্রা বাড়তে বাড়তে দেখো কত ডিগ্রিতে গিয়ে পৌঁছায়, প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছায়। তাহলে উচ্চতা এখানে যখন গিয়ে পৌঁছায় তখন উষ্ণতা কত হবে, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলে? এই জন্য এটাকে থার্মোস্ফিয়ার বা থার্ম মানে কি উষ্ণতা, থার্মোমিটার, সেখানে থার্ম আছে, থার্ম মানে কি উষ্ণতা। ঠিক আছে, আর স্ফিয়ার মানে মণ্ডল, তাহলে উষ্ণ মণ্ডল, তাহলে থার্মো যোগ স্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, চলো এবারে দেখি আমরা। তারপরে রয়েছে কি, একটা রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার আর যে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে সেই সম্পর্কে একটু দেখে নিই। এই দুটো স্ফিয়ার একদম শেষের দিকে রয়েছে, তাই না? একদম শেষের দিকে রয়েছে। দেখো এখানে বলেই দেওয়া আছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটোপজ, যা সৌরবায়ু অর্থাৎ সোলার উইন্ড থেকে পৃথিবীকে রক্ষা করে। দেখো আমাদের সূর্য থেকে প্রতি 12 বছর অন্তর অন্তর ধরে নেওয়া হয়, এটা ফিক্স নয় 12 বছরটা, কিন্তু মোটামুটি একটা এইরকম ডিস্টেন্সে, ডিউরেশনে কি করা হয় না, প্রতি 12 বছর অন্তর অন্তর সূর্য থেকে একটা ঝড় আসে। সূর্যের থেকে যদি ঝড় আসে তাহলে বুঝতেই পারছো সেখান থেকে এত উষ্ণ একটা ঝড় ছুটে আসবে পৃথিবীর দিকে। তাহলে পৃথিবী কি হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেখান থেকে বাঁচায় কে না, এই যে মণ্ডল এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরা আমাদেরকে বাঁচায়। আচ্ছা, এই ঝড়টাকেই বলা হয় সৌরঝড়। এই ঝড়টা কিন্তু খুবই ক্ষতিকারক। এই সময় যখন সৌরঝড়ের সম্মুখীন হয় বিভিন্ন রকম স্যাটেলাইটগুলো, তারাও কিন্তু নষ্ট হয়ে যায়, বা এর প্রভাবে কিন্তু স্যাটেলাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই সৌরঝড় থেকে বাঁচায় কে, আমাদের এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আমরা একে একে করে জানলাম 6টা স্তর সম্পর্কে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তোমরা পজ করে বারবার এই স্তরগুলো সম্পর্কে দেখে নেবে। আমি একটু আগে আলোচনা করেছিলাম না ওজোন স্তর সম্পর্কে। দেখো এখানে খুব ভালোভাবে বিস্তারিতভাবে ওজোন সম্পর্কে বলেছিলাম। কিছুটা তো তখনই বলে দিয়েছি, আর কিছুটা এখানে বলে দিই। তখন বলে দিয়েছিলাম যে অক্সিজেনের একটা অণু আর একটা পরমাণুকে নিয়ে তৈরি হয় হচ্ছে O3, যেটাকে আমরা বলছি কি ওজোন। আচ্ছা, এবারে দেখি, এই যে দেখো এখানটায় বলেই দিয়েছে, এই যে এখানটায় ওজোন। ঠিক আছে, ওজোন। আর এটা আমাদেরকে কোথা থেকে বাঁচাচ্ছে, ইউভিআর অর্থাৎ আলট্রা ভায়োলেশন রেডিয়েশন থেকে আমাদের বাঁচায় এই লেয়ারটা। তাহলে এই যে আমাদের রয়েছে পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের ওজোন লেয়ার। তাহলে সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি অর্থাৎ আলট্রা ভায়োলেট রেডিয়েশন, ইউভিআর, আলট্রা ভায়োলেট রেডিয়েশন থেকে আমাদের বাঁচায়। ঠিক আছে, আর এগুলো তো আমরা বলেই দিয়েছি, দেখে নাও এখানটায় সমস্ত কিছু ইনফরমেশনগুলো দেওয়াই আছে। আমাদের জীবকুলকে বাঁচায়, চোখের ছানি পড়া থেকে বাঁচায়। ঠিক আছে, স্কিনে পড়লে পরে ক্যান্সার হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়ার প্রয়োজন, এই যে ওজোন রয়েছে এর ঘনত্ব মাপার একটা ইউনিট রয়েছে যাকে বলা হয় ডপসন ইউনিট। কি বলা হয়, ডপসন ইউনিট। ঠিক আছে, যেটাকে ডিইউ হিসাবেও বলা হয়। আচ্ছা, যদি ঘনত্ব 200 ডপসন এর কম হলে তাকে বলা হয় ওজোন গহ্বর। তাহলে কোনো একটা জায়গায় যদি মনে করো, এখানে আমি একটা ড্রয়িং করছি, মনে করো এখান থেকে এতটা ঘনত্ব রয়েছে, এতটা ডেপথ রয়েছে, যদি সেটা কম হয়ে যায় বা এখানে ঘনত্ব কমে যায়, ধরো এতটুকু হয়ে গেছে, এখান থেকে এতটুকু, ঠিক আছে, লেয়ারটা খুব পাতলা হয়ে গেছে, এখানে ঘনত্ব কমে গেছে,
গ্যাসের পরিমাণটা কম, ওজোন গ্যাসের পরিমাণটা কম, তাহলে তাকেই কিন্তু বলা হয় ওজোন গহ্বর। ঠিক আছে, তাহলে কি কি বললাম? এক, ওজনের ঘনত্ব পরিমাপক ইউনিটটা কি? ডপসন। এর ঘনত্বটা কোথায় কম কোথায় বেশি কি করে বুঝতে পারবো? 200 ডপসন ইউনিটের পরিমাণ 200 ডপসন থেকে যদি কমে যায় তাহলে তাকে বলবো হচ্ছে ওজোন গহ্বর। তাহলে সবসময় 200 ডপসনের বা 200 ডপসন ইউনিটের বেশি থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে চলে আসি আমরা পরে ওজোন বিনাশ এবং তার প্রভাব। এই যে ওজোন কিভাবে নষ্ট হয়, ওজোনটা কিভাবে নষ্ট হয়, দেখো প্রত্যেকবার পরীক্ষায় না এখান থেকে প্রশ্ন আসতেই থাকে, আসবেই, এতটাই ইম্পর্টেন্ট এই ওজোন গহ্বরটা। আচ্ছা দেখি এই বিনাশের কারণ কি কি। সিএফসি, যেটাকে আমরা বলছি ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, এটা কোথা থেকে বের হয় না? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, বিভিন্ন রকম স্প্রে ক্যান যে আমরা ব্যবহার করি সেখান থেকে বের হয়। আচ্ছা, আর সাথে সাথে কি হয় যে বিভিন্ন রকম গ্যাস, যেমন হ্যালোন গ্যাসগুলো, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এছাড়া এই যে ক্লোরিন পরমাণু ওজোন স্তরকে ভেঙে দিয়ে অক্সিজেন অণুতে পরিণত করে। চলো তাহলে দেখি, একটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরিন, ফ্লুরিন আর কার্বন, এই তিনটা গ্যাস মিশ্রিত হয়ে একটা গ্যাস তৈরি করে, সেটাকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন, যেটা খুব রেসপন্সিবল এই ওজোন গ্যাসের ক্ষতির জন্য। আচ্ছা, এছাড়াও যে এয়ার কন্ডিশনার, বর্তমানে দিনে এয়ার কন্ডিশনার, ফ্রিজ রয়েছে, বিভিন্ন রকম প্লাস্টিক কোম্পানিগুলো রয়েছে, সেখান থেকে এক ধরনের গ্যাস বের হয়, এই গ্যাসটার নাম হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, আর এই গ্যাস যখন বায়ুমণ্ডলে মিশে যায় ধীরে ধীরে করে উপরে উঠতে থাকে আর ওজোন স্তরটাকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, তাই না? তাহলে কি করে আমরা বাঁচতে পারি? না, এখানে আমরা বর্তমান যে আধুনিক এসি, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিভিন্ন রকম কলকারখানা থেকে যে বের হচ্ছে সেখানে আমরা আধুনিক যন্ত্র বসাতে পারি, যেখান থেকে সিএফসি গ্যাসটা আর বায়ুমণ্ডলে মিশবে না, আগে থেকে আমরা অ্যাবজর্ব করে নিতে পারি। তাহলে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। দেখো এই ওজোন বিনাশের ফলে কি হতে পারে? মানুষের উপর ক্ষতি হতে পারে, ত্বকের ক্যান্সার, রোগ হতে পারে, প্রতিরোধ ক্ষমতা, মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সেটা কিন্তু কমে যায়। এছাড়া দেখো পরিবেশের উপর প্রভাব, বিশ্ব উষ্ণায়ন, এটার উপরে বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকে। আচ্ছা, সালোক সংশ্লেষ ব্যাহত হওয়া, শস্য উৎপাদনে হ্রাস, এগুলো কিন্তু হবে। অর্থাৎ যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে ন্যাচারাল ভাবেই কি হবে? বিশ্ব উষ্ণায়ন বাড়বে। আর কি হবে? সালোক সংশ্লেষ ব্যাহত হবে, অর্থাৎ গাছের যে সবুজ কণা, যাকে আমরা বলছি ক্লোরোফিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খাদ্য উৎপাদনই হবে না। এবারে চলে আসো আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে ইনসোলেশন ও অ্যালবেডো। আচ্ছা, ইনসোলেশন কাকে বলে? দেখো বায়ুমণ্ডলের মধ্যে সূর্যের থেকে যখন আলোটা আসছে তখন প্রায় সূর্যের থেকে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, জানো? এত বড় সূর্য, আলো শুধু আমাদের এখানেই আসে না, অন্যান্য সৌরজগতেও যায়, অন্যান্য ইউনিভার্সেও ছড়িয়ে পড়ে। শুধুমাত্র 200 কোটি ভাগের 200 ভাগের নয়, 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, যাকে আমরা 100% ধরলে পরে সেই 100%-এর শুধুমাত্র 100%-এর 66% পৃথিবীতে চলে আসে। ঠিক আছে, তাহলে স্যার বাকি 34% কোথায় চলে গেল? সেটা আবার মহাশূন্যে চলে যায়। ঠিক বুঝতে পারলে না, তাই তো? সূর্যের থেকে সৌরশক্তি আসছে, সেটাকে কত ধরলাম? 100% ধরলাম। এই 100%-এর 66% পৃথিবীতে চলে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠে টাচ করে। কত পার্সেন্ট? 66% ভূপৃষ্ঠে টাচ করলো, কিন্তু এখান থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে চলে যায়, অর্থাৎ মেঘের থেকে বা ধূলিকণার সঙ্গে রিফ্লেক্ট ব্যাক হয়ে আবার পৃথিবী থেকে যদি আবার মহাকাশে ফিরে যায়, সেটা কত পার্সেন্ট? 34%, যাকে আমরা কি বলছি? অ্যালবেডো। তাহলে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, ওই 1 ভাগকে কত ধরছি আমরা? 100% ধরছি। ওই 100%-এর মধ্যে 66% পৃথিবীতে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠে আসে, আর বাকি 34% ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না, তার আগেই ওরা চলে যায়। তাহলে যেটা চলে যায় তাকে বলছে কত পার্সেন্ট? 34%, যেটাকে আমরা কি বলছি? অ্যালবেডো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তাকে বলছে অ্যালবেডো। পরীক্ষায় কিন্তু বারবার আসে, অ্যালবেডো কাকে বলা হয়, তো বলে দিলাম অ্যালবেডো কাকে বলা হয়। এবারে দেখো ইফেক্টিভ সোলার রেডিয়েশন।
এই যে দেখো যেটা 66%, যেটা পৃথিবীতে আসলো পৌঁছালো তাকে বলছে 66%, অর্থাৎ ইফেক্টিভ সোলার রেডিয়েশন, যেই সূর্যটা পৃথিবীর বুকে চলে আসে তাকে বলছে ইফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকারী সৌর বিকিরণ। ঠিক আছে, দেখো বাংলাটা আর ইংরেজিটার মধ্যে কত রকম ডিফারেন্স, দেখো কার্যকারী সৌর বিকিরণ বলেই দিয়েছে, কার্য করে যেটা, অর্থাৎ 66%। আচ্ছা, এর মধ্যে দেখো 19% বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়, ভূপৃষ্ঠ দ্বারা শোষণ হয় কতটা, 47%। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা ছোট ছোট অংশগুলোকে জানছি, কারণ বায়ুমণ্ডলকে জানতে গেলে ছোট ছোট অংশগুলো সম্পর্কে জানাটা খুবই দরকার। চলো আমরা একদম শেষের দিকে চলে এসেছি, দেখে নাও বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি রয়েছে? একটা হচ্ছে রেডিয়েশন, একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, আর একটা আছে অ্যাডভেকশন। এরকম অনেকগুলো প্রসেস রয়েছে, কিছু প্রসেস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো একে একে করে আমরা দেখি। যেমন রেডিয়েশন, সূর্যের থেকে যেটা আসছে সেটাকে কি বলছে, বিকিরণ। তাহলে সূর্যের থেকে যেটা আসছে তাহলে তাকে কি বলছে, বিকিরণ। আরেকটা জিনিস আছে, যেমন ভূপৃষ্ঠ থেকে যদি তাপটা ধীরে ধীরে আবার বায়ুমণ্ডলে ফিরে যায় তাকেও কিন্তু কি বলছে, রেডিয়েশন। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গ রূপে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ঠিক আছে, তাকে কি বলছে, এই পদ্ধতিকে কি বলছে, বিকিরণ বলছে। নেক্সট বলছে কি, কন্ডাকশন বা পরিবহন। তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে উত্তপ্ত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ সারাদিনে কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবারে ওই গরম ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুটা থাকবে তারা কি হবে, একটা কণা অন্য একটা কণাকে গরম করবে, অন্য একটা কণা অন্য একটা কণাকে গরম করবে, এইভাবে বায়ুমণ্ডলটাও আবার গরম হয়ে যায়। সেই পদ্ধতিটাকে বলা হয় পরিবহন। নেক্সট হচ্ছে পরিচলন বা কনভেকশন। কনভেকশন পদ্ধতি কি, দেখো উত্তপ্ত হালকা বায়ু উপরে ওঠে, শীতল বায়ু নিচে নামে, বায়ুমণ্ডল দ্রুত উত্তপ্ত হয়। তাহলে হালকা বায়ুটা কি, উষ্ণ বায়ুটা কি, হালকা, সেই বায়ুটা উপরে উঠবে, আর ঠান্ডা বায়ুটা কিরকম, ভারী, তাহলে সেটা নিচে নামবে। তাহলে উষ্ণ বায়ু হালকা উপরে উঠবে, আর শীতল বায়ু ভারী, সে নিচে নামবে। এইভাবে ধীরে ধীরে করে বায়ু কি হয়, উত্তপ্ত হয়। এই পদ্ধতিটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। আর একটা পদ্ধতি রয়েছে অ্যাডভেকশন পদ্ধতি। অ্যাডভেকশন পদ্ধতি কি বলছে, যে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক সঞ্চালন, যেমন গ্রীষ্মকালে লু হয়। কোনো একটা জায়গা রয়েছে, এই জায়গাটার মধ্যে বায়ু উষ্ণ হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এবারে পাশের থেকে শীতল বায়ু কি হবে, ছুটে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি পাশের থেকে শীতল বায়ু ছুটে আসে তাহলে এই পদ্ধতিটাকে কি বলছে, অ্যাডভেকশন বলছে। ঠিক আছে, তো সেই জায়গাটা কি বলছে, অ্যাডভেকশন বলছে, এই পদ্ধতিটাকে বলছে। আর এই যে এখানে যে রয়েছে গ্রীষ্মকালে লু বায়ু, এটা হচ্ছে একটা উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু প্রবাহকে লু বলা হয়। এটা উত্তর ভারতে দেখতে পাওয়া যায়, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়, রাজস্থানেও দেখতে পাওয়া যায় লু। এটা হচ্ছে একটা উষ্ণ বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহের সম্মুখীন যদি তোমরা হও তাহলে গা হাত পা সব লাল হয়ে যাবে, প্রচন্ড উত্তপ্ত বায়ু প্রবাহ, তাকে বলা হয় লু। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন চলে আসে। চলো এবারে দেখে নিই পরের অংশ, তাপের পরিমাপ ও স্কেল। দেখো আমাদের কাছে দুটো স্কেল রয়েছে, একটাকে বলা হচ্ছে সেলসিয়াস আর একটাকে বলা হচ্ছে ফারেনহাইট। যদি আমরা দেখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 32 ডিগ্রি ফারেনহাইট, যদি বরফের গলন হয়, যে বরফ কোন ডিগ্রির উপরে গলে যাবে আর কোন ডিগ্রির নিচে গলে যাবে, মানে গলে জল হয়ে যাবে, তাহলে আমরা যদি বলতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হলে পরে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি উপরে হয়ে যায় তাহলে সেটা গলে যাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, অর্থাৎ -1 ডিগ্রি -2 ডিগ্রি যদি হয় তাহলে সেটা বরফটা কি হয়ে যাবে, জমে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, সেটাই যদি আমি ডিগ্রি সেন্টিগ্রেড না বলি, ফারেনহাইটে বলি, তাহলে কিন্তু আর 0 বলতে পারবো না, কারণ 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের তাপের পরিমাপ করার জন্য দুটো স্কেল রয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। সেই রকম জলের স্ফুটনাঙ্কটা দেখে নিই, যে 100 ডিগ্রি যদি সেন্টিগ্রেড হয় তাহলে পরে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটতে থাকবে। এবারে ঠিক সেরকমই যে 212 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু জল ফুটতে থাকবে। তাহলে পরে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড যদি ব্যবহার করি, সেলসিয়াস যদি ব্যবহার করি, তাহলে পরে আমরা বলতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসে
সেলসিয়াসের যদি নিচে নামে তাহলে জল বরফে পরিণত হবে, আর যদি জল গলতে হয়, বরফটা গলে যেতে হয়, তাহলে পরে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে অর্থাৎ +1 ডিগ্রি +2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে সেটা জলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দুটো স্কেল আছে, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট। ক্লিয়ার? আচ্ছা, নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো। যেখানে বুঝতে পারবে না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, মাধ্যমিক পরীক্ষা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা টপিক জানাটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু বারবার করে ভিডিওগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, যেখানে বুঝতে পারবে না বলবে, জানাবে, কেমন? আচ্ছা, চলে আসি এবারে ডিউরেনাল রেঞ্জ অর্থাৎ দৈনিক উষ্ণতার প্রসর, আরেকটা হচ্ছে বাৎসরিক উষ্ণতার প্রসর, আরেকটা হচ্ছে গড় নির্ণয়। দেখো এখানে কি বলেছে যে দৈনিক উষ্ণতার প্রসর, তাহলে দিনের সর্বোচ্চ উষ্ণতা আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি বা মাইনাস করি তাহলে পরে আমরা কি পাবো না দৈনিক উষ্ণতার প্রসর। যেমন মনে করো আজকে সকালবেলা থেকে রাত্রি অবধি যদি আমরা একটা উষ্ণতা করি, মানে উষ্ণতাটাকে মেজার করি, যেমন সকালবেলা আমরা ধরো দিনের বেলা আমরা ধরো 30 ডিগ্রি পেয়েছি, কিন্তু রাত্রেবেলা আমরা ধরো সর্বনিম্ন উষ্ণতা পেলাম 10 ডিগ্রি, তাহলে দৈনিক উষ্ণতার প্রসর কত? তাহলে 30 থেকে -20 করলাম, 10 করলাম, 20 ডিগ্রি হলো, তাই না? তাহলে পরে 20 ডিগ্রি কি দৈনিক উষ্ণতার প্রসর। তাহলে হাইয়েস্ট টেম্পারেচার সারাদিনে কত রেকর্ড হয়েছে? 30 ডিগ্রি, আর সর্বনিম্ন 10 ডিগ্রি, তাহলে মাইনাস কত হচ্ছে? 20। তাহলে এই যে 20 ডিগ্রি হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসর। বুঝতে পেরেছো? এবারে চলে আসি বার্ষিক উষ্ণতার প্রসর, অ্যানুয়াল রেঞ্জ। তাহলে সারা বছরের মধ্যে সব থেকে উষ্ণতম যে সময়, সেই সময়টাকে আমরা ক্যালকুলেট করব, এবং সব থেকে শীতলতম সময় সেটাকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমরা দেখব যে সর্ব উষ্ণতা যুক্ত সময়টা আর সর্বনিম্ন যে শীতলতা ছিল সেটাকে ক্যালকুলেট করে আমরা ডিভাইডেড করে দেব। তাহলে পরে কি হবে না আমরা পেয়ে যাব হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর। ঠিক আছে, আমরা এবারে চলে আসছি গড় নির্ণয়। কি করে গড় নির্ণয় করব? তাহলে সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতা এটাকে আমরা যোগ করব। ঠিক আছে, মনে করো সর্বোচ্চ উষ্ণতা 30 ডিগ্রি ছিল, সর্বনিম্ন উষ্ণতা কত ছিল? 10 ডিগ্রি, তাহলে সমান সমান কত হচ্ছে? 40। এটাকে ডিভাইডেড বাই কত করব? 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে? 20। তাহলে বলতে পারবো যে আজকে সারাদিনের গড় উষ্ণতা 20 ডিগ্রি। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সোজা। আচ্ছা, নেক্সট উষ্ণতা তারতম্যের কারণ। উষ্ণতা তারতম্যের কারণ, দেখো দুটো কারণকে এখানে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে অক্ষাংশ আর একটা হচ্ছে উচ্চতা। অক্ষাংশ কি প্রথম থেকে বলি, যেমন এটাকে বলা হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে, এগুলো সব কি অক্ষরেখা, আর এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। ক্লিয়ার? এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। দেখো এই জায়গাটিতে নিরক্ষরেখা অঞ্চলটিতে সব থেকে বেশি তুমি সূর্যের আলো পাচ্ছ। ঠিক আছে, যেহেতু এখানে সব থেকে বেশি সূর্যালোক পাচ্ছে তো এই জায়গাটা কি হবে? গরম হবে। এই জায়গাটা যখন প্রচন্ড গরম হবে, কিন্তু এই জায়গাটা অর্থাৎ এটাকে আমি যদি 0 ডিগ্রি ধরি, এখান থেকে 30 ডিগ্রি অবধি, 30 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ, এই জায়গাটা সব থেকে বেশি উষ্ণ পাবে। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে উষ্ণ অঞ্চল। ঠিক আছে, এরপরে 30 থেকে 60 ডিগ্রি অংশটার মধ্যে এই জায়গাটাকে না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ অঞ্চলের মতো জায়গাটা। ঠিক আছে, এরপরে 60 থেকে 90 এখানে সূর্যালোক আরো কম পাবে, সূর্যের আলো আরো কম পাবে বলে এই জায়গাটাকে বলা হচ্ছে হিমমণ্ডল। বুঝতে পেরেছো? তাহলে 0 থেকে 30 নর্থ অ্যান্ড সাউথ এই জায়গাটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল, এটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 60 থেকে 90 এটা হচ্ছে হিমমণ্ডলের অংশ। কেন? কারণ সূর্যের আলো ডাইরেক্টলি লম্বভাবে পড়ে, এখানে একটু তির্যকভাবে পড়ে, এখানে আরো বেশি তির্যকভাবে পড়ে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এবারে আরেকটা দেখে নাও, আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, আগে আলোচনা করেছি তাই না, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব ততই কিন্তু উষ্ণতা কি হবে? কমতে থাকবে। ওর জন্য আমরা পার্বত্য অঞ্চলে দার্জিলিং এ যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো সেখানে ঠান্ডা, তাই না? ভূপৃষ্ঠ সমতল থেকে ঠান্ডা, তাহলে উচ্চতা অনুযায়ী উষ্ণতা কমে যায়। তাহলে দেখো প্রতি 1000 মিটারে অর্থাৎ 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি কমে যায়। তাহলে 1000 মিটারে, 1000 মিটার কিন্তু কিলোমিটার নয়, 1000 মিটারে 6.4 ডিগ্রি উষ্ণতা কমে যায়। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসো ব্যতিক্রম ধর্মী উষ্ণতা, যেমন যাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ বা ইনভার্সন অফ টেম্পারেচার। দেখো হিসেব কি বলে,
নিচের দিকে থাকবে গরম, উপরে থাকবে ঠান্ডা, কিন্তু সব জায়গায় হয় না। কোথায় হয় না? পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে রাত্রেবেলা নিচটা কি হওয়া দরকার? উষ্ণ, উপরে কি হওয়া দরকার? ঠান্ডা, হয় উল্টো। এই জন্যই একে বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ উপরে ঠান্ডা থাকা দরকার কিন্তু উপরে হয়ে যায় গরম, নিচে থাকা দরকার গরম, নিচে হয়ে যায় ঠান্ডা। কেন? কারণ রাত্রেবেলা এই শীতল বায়ুটা ভারী বলে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে আসলো, তাহলে এই ঠান্ডা বায়ুটা নিচের দিকে যদি নেমে আসে, তাহলে উষ্ণ বায়ুটা কোথায় চলে যাবে? উপরের দিকে উঠে আসবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে গরম আর নিচে হয়ে যাচ্ছে ঠান্ডা। বুঝতে পেরেছো? হওয়ার দরকার ঠিক উল্টো, হয় উল্টো। এর জন্য বলা হয় একে ইনভার্সন অফ টেম্পারেচার। একদম শেষের দিকে লাস্ট স্লাইড আছে, ঠিক আছে? খুব সাবধানে তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। দেখো, উষ্ণতা তারতম্যের কারণ হিসাবে স্থলভাগ, সমুদ্র ও নগরায়ন এরাও কিন্তু রেসপন্সিবল। দেখো, সমুদ্রের কাছাকাছি যদি থাকো তাহলে কিন্তু উষ্ণতা কম কম মনে হবে, সমুদ্র থেকে যত বেশি দূরে থাকবে তত উষ্ণতা বেশি বলে মনে হবে। ঠিক সেরকমই সমুদ্র স্রোত, যদি শীতল সমুদ্র স্রোত আসে তাহলে জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, যদি উষ্ণ সমুদ্র স্রোত আসে তাহলে জায়গাটা গরম হয়ে যাবে। আচ্ছা, ঠিক এইরকমই আরবান হিট আইল্যান্ড। দেখো, শহরাঞ্চলে তোমার উষ্ণতা বেশি আর গ্রামাঞ্চলে উষ্ণতা কম, কারণ শহরাঞ্চলে তোমার গাড়ি ঘোড়া রয়েছে, ঘোড়া নেই, গাড়ি রয়েছে, বিভিন্ন রকম সিমেন্টেড বাড়ি রয়েছে, তাহলে এরা কি করে? হিটটাকে অ্যাবজর্ব করে রেখে দেয়। আর সেছাড়াও তোমার শহরাঞ্চলে কি হয় না, কংক্রিটের বাড়িঘরগুলো বেশি, ধূলিকণা বেশি, যার জন্য উষ্ণতাটাও কিন্তু বেশি ওর জন্য। আর গ্রামাঞ্চলে কি, কংক্রিটের বাড়িঘর কম, ধূলিকণা কম, দূষণটা কম, ওর জন্য ধূলিকণাও কম, যার জন্য কিন্তু একটু শীতল অবস্থা বিরাজ করে গ্রামের দিকে, শহরাঞ্চলে সেটা নয়। নেক্সট দেখো, এই যে পৃথিবীর তাপমণ্ডল, একটু আগে যেটা দেখালাম, বললাম যে এটা হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে 0 ডিগ্রি। এখান থেকে এই যে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ 23.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা উষ্ণ জায়গা, এই জায়গাটা সবসময় গরম হয়ে থাকে, দেখতে পাচ্ছ? তাহলে এখানকার জায়গাগুলো গরম। ভারতকে দেখো, শ্রীলঙ্কা দেখো গরম, সাউথ ইন্ডিয়াটা গরম, তাই না? তাহলে এই সমস্ত জায়গাটা কিন্তু, আফ্রিকার এই জায়গাটা গরম। আচ্ছা, এর উপরে দেখো, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ আমরা কিন্তু কোথায় রয়েছি? এই সমস্ত জায়গায় রয়েছি, অর্থাৎ ভারতের এটা। তাহলে এই জায়গাটা আমরা এখানে রয়েছি, অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে রয়েছি। এরপরে রয়েছে কি? ফ্রিজিড জোন অর্থাৎ হিমমণ্ডল। তাহলে আমরা মোটামুটি ধরতে পারি যে 0 থেকে 30 মধ্যে আমরা মোটামুটি উষ্ণ অঞ্চল পেয়ে যাব, তারপরে 30 থেকে 60 টেম্পারেট জোন অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপরে ফ্রিজিড জোন অর্থাৎ 60 থেকে 90। ইন জেনারেল আমরা এটা ধরে থাকি। তাহলে এই কয়েকটা ভাগে ভাগ করা যায় পৃথিবীটাকে উষ্ণতার দিক থেকে, ঠিক আছে? দেখো, তোমরা আজকে বায়ুমণ্ডলটাকে ধীরে ধীরে জানা শুরু করেছো, বোঝার চেষ্টা করছো, আর এটা খুবই জরুরি। দেখো, পাঠ্যপুস্তকে তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন কিন্তু একদম বই থেকে নিয়েই প্রশ্নটা দেবে না, অনেক সময় বুঝে অ্যান্সারটা দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে যখন শর্ট প্রশ্নগুলো অ্যান্সার দিতে যাবে না, তখন প্রয়োজন হয়ে পড়বে। তোমরা যদি না জানো, না বোঝো বিষয়টাকে, তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। আচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য থাকলো আগাম অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো করে পড়াশোনা করবে। আর এটা কিন্তু আমাদের শেষ নয়, এর পরে এর কন্টিনিউয়েশন যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখতে ভুলবে না। সেই ভিডিওতে আমরা কি করব না, বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। আমরা মোটামুটি 4টা ভিডিও থাকবে এই বায়ুমণ্ডলের উপরে, 4টা ভিডিওই আমরা এই বায়ুমণ্ডলের উপরে তৈরি করছি ছোট ছোট করে, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। তোমরা এই 4টা ভিডিও দেখো, তারপরে বলবে এই চ্যাপ্টার সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। আর এই ভিডিওগুলো কিন্তু বারবার দেখতে থাকবে, কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।